আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, গাজীপুরে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক কমিটির। গাজীপুরের ধীরাশ্রমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদলের ফাঁদে ফেলে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এরপর জানাবো, ধানমন্ডি ৩২ ভাঙচুর নির্মম পরিণতি বললেন সোহেল তাজ। গত ১৫ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার কঠিন রাজনৈতিক সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ এমন কোনো খারাপ কাজ নেই যা করেনি ফ্যাসিস্ট হাসিনা। অনুশোচনা নেই আওয়ামী লীগের। এদিকে গোপন আয়নাঘর ধানমন্ডি ৩২-এর আন্ডারগ্রাউন্ডের রহস্য বাড়ছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। সেখানে তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে এটি আয়নাঘর। তবে অনেকেই বলছে, এই গোপন সুড়ঙ্গ দিয়ে মানুষকে ভিতরে নিয়ে আয়নাঘরে বন্দী করে রাখা হতো। জানাবো, ৩০,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে গেছে। নামের বানানে ভুলের মতো বিভিন্ন ছোটখাটো ভুলে প্রায় ৩০,০০০ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আটকে গেছে। বিগত সরকারের সময় হাতে হাতে বেতন দেয় অনেকেরই বেতন পেতে প্রায় ১ মাস অপেক্ষা করতে হতো। নতুন সরকার ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিলে নামের ভুল এমন ৩০,০০০ শিক্ষক কর্মচারীর বেতন আটকে গেছে। তবে এগুলো সংশোধনের জন্য কাজ চলমান রয়েছে। জানাবো, ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। এদিন সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারে আশু করণীয় মধ্যমেয়াদী বা ভবিষ্যৎ নির্বাচিত সরকার কি করতে পারে সেটার সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন। এবং সর্বশেষ জানাবো, বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রেস সচিব। বিবিসি বাংলাকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক মন্তব্য সংশোধন করতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজীপুরে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক কমিটির। গাজীপুরের ধীরাশ্রমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ফাঁদে ফেলে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর আওয়ামী দোসর সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা মহানগর ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার সকাল 10:30টায় ডিসি অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশ হবে। সবাইকে এতে সামিল হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে, গাজীপুরের উপর শিক্ষার্থীদের উপর খুনিরা যেভাবে হামলা করেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোসর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন তারা। গতকাল শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। গুরুতর আহতদের মধ্যে 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, তারা গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে এসেছিল। সে সময় মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতা যায়। সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটিতে গিয়ে বাড়ি ঘিরে ফেলে। এ সময় তারা কয়েকজনকে ব্যাপক মারধর করেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 15 জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। আহতরা হলেন
শুভ, শাহরিয়া ১৬, ইয়াকুব ২৪, সৌরভ ২২, কাশেম ১৭ ও হাসান ২২। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে। কিন্তু সেখানে গিয়ে জানা যায় যে এই হামলায় অন্তত ২৫ জন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আহত হয়েছে। এর প্রতিবাদে আজ এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবার যদি গাজীপুরে এর বাড়ি ভাঙে তাহলে আর কিছুই করার থাকবে না আওয়ামী লীগের। তারা ডাকাত বলে শিক্ষার্থীদের ফাঁদে ফেলে যেভাবে নৃশংস হামলা চালিয়েছে এর কঠিন জবাব দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বলে হুমকি দিয়েছেন সার্জিস আলম। ধানমন্ডি ৩২ ভাঙচুর নির্মম পরিণতি বললেন সোহেল তাজ। গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, হত্যা, গুম, নির্যাতন ও দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ নানা অনিয়ম করেও কোনো অনুশোচনা নেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা লিখেছেন তিনি। ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন কি নির্মম পরিণতি, ১৫ বছরে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার এবং জুলাই আগস্টে গণহত্যা করে আত্ম উপলব্ধি, সমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখনও আন্দোলনের ডাক দিলে তার কি পরিণতি হবে? গণহত্যা, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, গণতন্ত্র হত্যাকারী ও লুটেরাদের সমর্থকদের ব্রেন ওয়াশ, নব্য কাওয়া বলিলিক বলে অভিহিত করেছেন তিনি আরও লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই। আমি আপনাদের চিনি। আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো অবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। সোহেল তাজ আরও লিখেছেন, নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা করে অনুশোচনা করুন। দেশের মানুষকে যেভাবে অন্যায় আর পাপাচারে লিপ্ত করেছেন, মানুষ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এদেশে আসার মতো দুঃসাহস দেখাবেন না। গোপন আয়নাঘর ধানমন্ডি ৩২-এর আন্ডারগ্রাউন্ডের রহস্য বাড়ছে। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে বহুতলার সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পূর্ণ। ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে এমন চাঞ্চল্যকর আলোচনা চলছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন। কেউ কেউ বিষয়টি সত্যতা যাচাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। বিষয়টি যখন তুমুল আলোচনা সৃষ্টি করে তখন ইত্তেফাক ডিজিটাল প্রতিবেদক সরেজমিনে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের সত্যতা যাচাই করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের ২ তলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি তলা রয়েছে। ৩ তলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে করা হয়। তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে। নিচতলার নিচে ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেনি। পানি স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছে বা ভবনের আরও গভীরে তলার অস্তিত্ব ইঙ্গিত দেয়। বুধবার ৫ই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার ও শুক্রবার সেখানে মানুষের ভিড় ছিল। এক প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই সন্দেহজনক রয়েছে। অন্য এক প্রত্যক্ষদর্শীরা জানান, এই বাড়ির নিচতলায় ৫ তলা কাঠামো আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনীতে আরেকটি আয়নাঘর তৈরি করেছে। ছাত্র জনতার দাবি, এই গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে যেখানে গোপনে নির্যাতন করা হয় মানুষদের। এই নির্যাতন চালাতো শেখ হাসিনার বাহিনী ডিজিএফআই এবং ডিবি। আয়নাঘরের আড়ালে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এবং প্রত্যক্ষদর্শীরা মতামত দিচ্ছেন যে তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন।
30,000 শিক্ষক কর্মচারীর বেতন ভাতা আটকে গেছে। নামের বানানে ভুলের মতো বিভিন্ন ছোটখাটো ভুল আর প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আটকে গেছে। তারা কবে সব বেতন ভাতা পাবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব ভুলের কারণে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফরমেশন ইএফটির জন্য তথ্যভাণ্ডার হালনাগাদ না হয় এই জটিলতা হয়েছে বলে মাউসির সূত্র বলছে। এজন্য উদ্যোগ বাস্তবায়নের সম্পত্তি প্রভাব এবং ডাটাবেস ভুল সংশোধন প্রক্রিয়া ধীরগতি দায়ী করেছে সংশ্লিষ্টরা। সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত্ব 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই বেতন ভাতা পেতে দেরি হতো। অনেকের সময় পরের মাসের 10 তারিখেও পেরিয়ে যেত। এই পরিপ্রেক্ষিতে গত বছরের 5ই অক্টোবর শিক্ষক দিবসে ইএফটির এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের বেতন ইএফটিতে ছাড় করা হয়। গত 1 জানুয়ারি বেতন ভাতা অবসর ও কল্যাণ সুবিধা ইএফটির মাধ্যমে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ। তিনি 19,247টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,98,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের মধ্যে সব তথ্য সঠিক থাকা ইএফটি গত 1 জানুয়ারি বেতন পেয়েছে 1,89,907 জন। আর দ্বিতীয় ধাপে কিছু সংশোধন শেষে বেতন পেয়েছে 67,444 জন। তৃতীয় ধাপ মিলে 3.5 লক্ষ শিক্ষকই ইএফটিতে বেতন পেয়েছেন। অন্যদের মধ্যে 30,000 এর তথ্য গরমিল পাওয়া গেছে, আর 27,000 এর তথ্য পাওয়া যায়নি। সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে। এদের মধ্যে রয়েছে অনেকের নামে ভুল, অনেকের বাবার নাম, জন্ম তারিখ ইত্যাদি ভুল থাকার কারণে এই সমস্যাগুলো হয়েছে।